ও ভাই চোখের বালি, বলো না ভাই, কাল তোমাদের কি কথা হইল? আচ্ছা, তুমি কালেজে গেছো বলিয়া চোখের বালিকে আমাদের ঘরে আনিব, তাহার পরে বাহির হইতে তুমি হঠাৎ আসিয়া পড়িবে। পরের ঘরে যুবতী বিধবাকে আনিয়া একটা দায় ঘাড়ি করিবার দরকার কিসের? কিন্তু শিখা একভাবে ঘরের প্রদীপ রূপে চলে, আর একভাবে ঘরে আগুন ধরাইয়া দেয়, সে আশঙ্কাও বিহারীর মনে ছিল। রাজলক্ষ্মী আশাকে কাজ করিতে দিতেন না। বিনোদিনী বধূর পক্ষ লইয়া তাহাকে কাজে প্রবৃত্ত করাইল। প্রায় সমস্ত দিনই বিনোদিনীর কাছে আলস্য নাই, সে সঙ্গে আশাকেও সে আর ছুটি দিতে চাহে না। বিনোদিনী পড়ে পড়ে এমন কাজে শৃঙ্খল বানাইতেছিল যে তাহার মধ্যে ফাঁক পাওয়া আশার পক্ষে ভারী কঠিন হইয়া উঠিল। এইদিকে আশার স্বামী ছাদের ওপরকার শূন্য গৃহে একা বসিয়া আক্রোশে ছটফট করিতেছে। ইহা কল্পনা করিয়া বিনোদিনী মনে মনে তীব্র হাসিত। আশা তখন উদ্বিগ্ন হইয়া বলিত, এবার যাই ভাই চোখের বালি, লক্ষ্মীটি আমাকে ছাড়ো এবার, তিনি যে এবার রাগ করবেন। বিনোদিনী তখন বলিত, আহা রসদ ভাই, শেষ করিয়া যাও তো এইটুকুন, আর বেশি দেরি হইবে না। খানিক বাদেই আশা আবার ছটফট করিয়া বলিয়া উঠিত, না ভাই, এবার তিনি সত্য সত্যই বড় রাগ করিবেন, আমাকে ছাড়ো, আমি যাই। বিনোদিনী বলিত, আহা, একটু রাগ করিলেই বা কি, সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারিতে লঙ্কা মরিচের মতো। কিন্তু লঙ্কা মরিচের স্বাদটা যে কি তাহা বিনোদিনী বুঝিতেছিল, কেবল সঙ্গে তাহার তরকারি ছিল না। তাহার শিরায় শিরায় যেন আগুন ধরিয়া গেল। সে যেই দিকে চাই তাহার চোখে যেন স্ফুলিঙ্গ বর্ষিত হইয়া থাকে। সে ভাবে, আহা, এমন সুখের ঘরকন্যা, এমন সোহাগের স্বামী, এ ঘরকে আমি পাইলে রাজা রাজত্ব, এর স্বামীকে আমি পাইলে পায়ে দাস করিয়া রাখিতাম। তখন কি এ ঘরে দশা এমন থাকিত, নাকি মানুষজন এমন থাকিত? আমার জায়গায় নাকি এমন কচি খুকি, এ তো খেলার পুতুল। বিনোদিনী বারবার করিয়া আশার কাছে যাইত এবং আশার গলা চড়াইয়া বলিত, ও ভাই চোখের বালি, বলো না ভাই, কাল তোমাদের কি কথা হইল? আমি তোমাকে যাহা শেখাইয়া দিয়াছিলাম তাহা বলিয়াছিলে? তোমাদের ভালোবাসার কথা শুনিলে আমার ক্ষুধা তৃষ্ণা থাকে না ভাই। মহেন্দ্র একদিন বিরক্ত হইয়া তাহার মাকে ডাকিয়া কহিল, এ কি ভালো হইতেছে মা, পরের ঘরে যুবতী বিধবাকে আনিয়া একটা দায় ঘাড়ি করিবার দরকার কিসের? আমার তো ইহাতে মতই নাই, কে জানি কখন কি সংকট ঘটিতে পারে। রাজলক্ষ্মী কহিলেন, বাবা, ও যে আমাদের বিপিনের বউ, উহাকে আমি তো পর মনে করিনে। না মা, ভালো হইতেছে না মোটে, আমার মতে উহাকে রাখা উচিত নয়। রাজলক্ষ্মী বেশ জানিতেন মহেন্দ্রের মত অগ্রাহ্য করা সহজ নহে। তিনি তখন বিহারীকে ডাকাইয়া কহিলেন, ও বিহারী, তুই একবার মহিনকে বুঝাইয়া বল দেখি বাবা, বিপিনের বউ আছে বলিয়াই এই বৃদ্ধ বয়সে আমি একটু বিশ্রাম করিতে পাই। পর হোক যা হোক, আপন লোকের কাছ হইতে তো এমন সেবা পাই নাই। বিহারী রাজলক্ষ্মীকে কোনো উত্তর না করিয়া মহেন্দ্রের কাছে গেল এবং মহেন্দ্রকে কহিল, মহিন্দা, বিনোদিনীর কথা কিছু ভাবিতেছ? মহেন্দ্র কহিল, হ্যাঁ বিহারী, ভাবিয়া ভাবিয়া রাত্রে আমার ঘুমই হয় না। তোমার বউঠানকে জিজ্ঞাসা করো না। আজকাল বিনোদিনীর ধ্যানে আমার আর সকল ধ্যানই ভঙ্গ হইয়াছে। আশা তার ঘুমটার ভিতর হইতে মহেন্দ্রকে নীরবে তর্জন করিল। বিহারী বলিল, হ্যাঁ, বলো কি মহিন্দা, এ কি দ্বিতীয় বৃষবৃক্ষ? মহেন্দ্র কহিল, হ্যাঁ ঠিক তাই, এখন উহাকে বিদায় করিবার জন্য চুনি ছটফট করিতেছে, দেখিতে পাও না? ঘোমটার ভিতর হইতে আশার দুই চক্ষু আবার ভৎসনায় বর্ষণ করিল।
বিদায় করিলেও ফিরিতে আর কতক্ষণ? বিধবার বিবাহ দিয়া দাও, বিষ দাঁত একেবারে ভাঙিবে। মহেন্দ্র তখন কহিল, হ্যাঁ, তা কুন্দরও তো বিবাহ দেওয়া হইয়াছিল। বিহারী কহিল, থাক মহিন্দা, ও উপমাটা এখন নাইবা করিলে। বিনোদিনীর কথা আমি মাঝে মাঝে ভাবি। তোমার এখানে উনি তো চিরদিন আর থাকিতে পারিবেন না, আর তাহার পরে ওনাকে যে সেই বন জঙ্গলে ফেলিয়া রাখিয়া আসিব তাহাও সম্ভব নহে। মহেন্দ্রের সম্মুখে এ পর্যন্ত বিনোদিনী বাহির হয় নাই, কিন্তু বিহারী তাহাকে দেখিয়া আছে। বিহারী এইটুকু বুঝিয়াছে এ নারী জঙ্গলে ফেলিয়া রাখিবার নহে। কিন্তু শিখা একভাবে ঘরের প্রদীপরূপী চলে, আর একভাবে ঘরে আগুন ধরাইয়া দেয়, সে আশঙ্কাও বিহারীর মনে ছিল। মহেন্দ্র বিহারীকে এই কথা লইয়া অনেক পরিহাস করিল। বিহারীও তাহার জবাব দিল, কিন্তু তাহার মন বুঝাইয়াছিল যে এ নারী খেলা করিবার নহে, ইহাকে উপেক্ষা করাও যায় না। রাজলক্ষ্মী বিনোদিনীকে সাবধান করিয়া দিলেন, বলিলেন, দেখো বাছা, বউকে লইয়া তুমি অত টানাটানি করিও না তো। তুমি পাড়া গায়ের গৃহস্থ ঘরের মেয়ে, আজকালকার চালচলন তুমি জানো না। তুমি বুদ্ধিমতী, ভালো করিয়া বুঝিয়া চলিও। ইহার পর হইতেই বিনোদিনী অত্যন্তভাবে আশাকে দূরে দূরে রাখিল। সে কহিল, আমি ভাইকে, আমার মতো অবস্থার এই লোক আপন মান বাঁচাইয়া চলিতে না পারিলে কে জানি কখন কোন দিন কি ঘটিয়া যাইবে। আশা সাদা সাদে কান্নাকাটি করিয়া মরে বিনোদিনীর জন্য। মনের কথার আশাই আকণ্ঠ পরিপূর্ণ হইয়া উঠিল, কিন্তু বিনোদিনী আমল দিল না। এইদিকে মহেন্দ্রের কাছে বিনোদিনীর মুগ্ধ দৃষ্টি যেন ক্লান্তিতে আবৃত হইয়া আসিয়াছে। এখন আশার কিছু কিছু কর্ম অল্পে অল্পে মহেন্দ্রকে পীড়ন করিতে আরম্ভ করিয়াছে। আশার সাংসারিক অপটতায় সে ক্ষণে ক্ষণে বিরক্ত হয়, কিন্তু প্রকাশ করে না। কিন্তু প্রকাশ না করিলেও অন্তরে অন্তরে আশা অনুভব করে। নীরবের এই বিচ্ছিন্ন মিলনে প্রেমের মর্যাদা ম্লান হইয়া যাইতেছে। মহেন্দ্রের সোহাগের মধ্যে বেসুর লাগিতেছিল, কতকটা মিথ্যা বাড়াবাড়ি, কতকটা আত্মপ্রতারণা। এ সময়ে পলায়ন ছাড়া পরিত্রাণ নাই, বিচ্ছেদ ছাড়া ঔষধও নাই। স্ত্রীলোকের স্বভাব সিদ্ধ সংস্কার বশে আশা চিরকাল মহেন্দ্রকে ফেলিয়া যাইবার চেষ্টা করিত, কিন্তু বিনোদিনী ছাড়া তাহার যাইবার স্থানটি কোথায় আছে? মহেন্দ্র তার প্রণয়ের দিক থেকে একটু বিমুখ হইয়া ধীরে ধীরে সংসারের কাজকর্ম, পড়াশোনার প্রতি একটু সজাগ হইল। ডাক্তারি বইগুলা বার করিয়া ছাড়িয়া সে পড়িতে আরম্ভ করিল। বিনোদিনী যখন নিতান্তই ধরা দিল না, তখন আশার মাথায় একটা ফন্দি আসিল। সে বিনোদিনীকে কহিল, আচ্ছা ভাই বালি, তুমি আমার স্বামীর সম্মুখে বাহির হও না কেন? পলাইয়া বেড়াও কেন? বিনোদিনী অতি সংক্ষেপে বলিল, ও কি, ছি ছি। আশা তখন কহিল, কেন? মার কাছে শুনিয়াছি তুমি তো আমাদের পর নও। বিনোদিনী গম্ভীর মুখে তখন কহিল, তা সংসারে আপন পর তো কেহই নাই ভাই। যে আপন মনে করে সেই আপন, আর যে আপন বলিয়া মনে করে না সে আপন হইলেও পর। আশা মনে মনে ভাবিল, এ কথার উত্তর তার কাছে নাই। বাস্তবে কি তাহার স্বামী বিনোদিনীর প্রতি অন্যায় করেন বটে? তাহার উপর অকারণে বিরক্ত হন। সেই দিন সন্ধ্যাকালে আশা স্বামীকে অত্যন্ত আবদার করিয়া বলিল, আচ্ছা, আমার চোখের বালির সঙ্গে তোমাকে আলাপ করিতে হইবে। মহেন্দ্র তখন হাসিয়া বলিল, তাই নাকি? তা তোমার সাহস তো কম দেখছি না। আশা তখন জিজ্ঞাসা করিল, কেন গো, ভয়টা কিসের? মহেন্দ্র কহিল, না মানে তোমার সখীর যেরকম রূপের বর্ণনা করো তা তো বড় নিরাপদ জায়গা নয়। আশা কহিল, আহা, সে আমি সামলাইয়া লইব, তুমি এখন ঠাট্টা রাখিয়া দাও তো।
তার সঙ্গে আলাপ করিবে কিনা বলো। বিনোদিনীকে দেখিবে বলিয়া মহেন্দ্রের যে কৌতূহল ছিল না তাহা নহে, এমনকি আজকাল তাহাকে দেখিবার জন্য মাঝে মাঝেই তাহার আগ্রহ জন্মাই বই কি। মহেন্দ্র আগে অন্য কোন স্ত্রীলোকের প্রতি সামান্য কৌতূহলকেও সে মনে স্থান দিতে চাহিত না। এমনকি বিহারীকে সে বন্ধু বলিত বলিয়াই অন্য কাহকেও সে বন্ধু বলিয়া স্বীকার করিত না। অন্য কেহ যদি তাহার নিকট আকৃষ্ট হইয়া আসিত, তবে মহেন্দ্র যেন তাহাকে গায়ে পড়িয়া উপেক্ষা করিত। সেই মহেন্দ্রই যখন আজকাল মাঝে মাঝে অনিবার্য ও কৌতূহলের সহিত এই অপরিচিতার প্রতি আপনি ধাবিত হইয়া থাকিত, সে নিজের আদর্শের জন্য তখন খাটো হইয়া পড়িত। অবশেষে বিরক্ত হইয়া বিনোদিনীকে বাড়ি হইতে বিদায় করিয়া দেবার জন্য সে তাহার মাকে পীড়াপিড়ি করিতে আরম্ভ করিল। মহেন্দ্র আশালতাকে কহিল, থাক চুনি, তোমার চোখের বালির সঙ্গে আলাপ করিবার কোনো দরকার নাই। পড়িবার দরকার হইলে আমি ডাক্তারি বই পড়িব, তাছাড়া অবকাশে তো তুমি আছোই, ইহার মধ্যে সখীকে কোথায় আনিবে। আশা তখন কহিল, আচ্ছা, তোমার ডাক্তারিতে ভাগ বসাইব, আমারই অংশ আমি বালিকে দিব। মহেন্দ্র তখন কহিল, হ্যাঁ, তা তুমি তো দেবে, আমি দেব কেন। অনেক পীড়াপিড়ির পরে মহেন্দ্র বিনোদিনীর সঙ্গে আলাপ করিতে রাজি হইল, কিন্তু বলিয়া রাখিল যে, ঠিক আছে, তবে শোনো, যখন তখন উৎপাত করিলে বাঁচিব না। পরদিন সকালবেলা বিনোদিনীকে আশা তাহার বিছানায় গিয়া জড়াইয়া ধরিল। বিনোদিনী তখন কহিল, অবশেষে আশালতা অনেক পীড়াপিড়ির পর মহেন্দ্র রাজি হইল বিনোদিনীর সঙ্গে দেখা করিতে, কিন্তু বলিয়া রাখিল যে, কিন্তু শোনো, তাই বলিয়া যখন তখন উৎপাত করিলে কিন্তু বাঁচিব না। পরদিনই সকালে বিনোদিনীকে আশা তাহার বিছানায় গিয়ে জড়াইয়া ধরিল। বিনোদিনী তখন কহিল, এ কি আশ্চর্য, চাকুরির যে চাঁদকে ছেড়ে আজকে মেঘের দরবারে। আশালতা তখন কহিল, তোমাদের ওইসব কবিতার কথা আমাকে বলো না তো ভাই, তার থেকে বরং যে বুঝিবে তাহার কাছে যে বলো কে। বিনোদিনী কহিল, তা সে রসিক লোকটি কে। আশা কহিল, কেন, তোমার দেবর গো, আমার স্বামী। সত্য বলছি ভাই, ঠাট্টা করিনি, তিনি তোমার সঙ্গে আলাপ করিতে বলেছেন। বিনোদিনী কিন্তু কোনো মতেই রাজি হইল না। আশা তখন স্বামীর কাছে বড় অপ্রভৃত হইল। মহেন্দ্র মনে মনে বড় রাগও করিল। তাহার কাছে বাহির হইতে আপত্তি কিসের, তাহাকে অন্য সাধারণ পুরুষের মতো জ্ঞান করা। আর কেহ হইলে তো এতদিনে অগ্রসর হইয়া নানা কৌশলে বিনোদিনীর সঙ্গে দেখা সাক্ষাৎ আলাপ পরিচয় করিতে চাহিত, কিন্তু মহেন্দ্র তো তাহা করে নাই। এই সকল কথাই মহেন্দ্র ভাবিল। অন্যদিকে বিনোদিনী আবার ভাবিল, এতকাল বাড়িতে আছি, মহেন্দ্র যে একবার আমাকে দেখিবার চেষ্টা করে না, বা যখন পিসিমার ঘরে থাকি তখন কোনা ছুতা বার করিয়া আসেও না। এত উদাসীনতা কিসের তাহার। আমি কি জড় পদার্থ, আমি কি মানুষ না, নাকি আমি স্ত্রীলোক নই। একবার যদি আমার পরিচয় পাইত, তবে আদরে চুনির সঙ্গে বিনোদিনীর প্রভেদ সে বুঝিতে পারিত। এরপর একদিন আশালতা তাহার স্বামীর কাছে প্রস্তাব করিল, আচ্ছা, তুমি কালেজে গেছো বলিয়া চোখের বালিকে আমাদের ঘরে আনিব, তাহার পরে বাহির হইতে তুমি হঠাৎ আসিয়া পড়িবে, তা হইলে সে জব্দ হইবে। মহেন্দ্র তখন কহিল, তা কি অপরাধে তাহাকে এত বড় কঠিন শাসনের আয়োজন। আশা কহিল, না না, আর সত্যই আমার ভারী রাগ হইয়াছে, তোমার সঙ্গে দেখা করিতেও তাহার আপত্তি, প্রতিজ্ঞা ভাঙিব তবে ছাড়িব। মহেন্দ্র কহিল, তা আমি কি তোমার প্রিয় সখীর দর্শনভাবে মরিয়া যাইতেছি, আমি অমন চুরি করিয়া দেখা করিতে পারিব না। আশালতা তখন মহেন্দ্রের হাত ধরিয়া কহিল, আহা, মাথা খাও লক্ষ্মীটি, একবারটি তোমাকে এ কাজ করিতেই হইবে, একবার যে করিয়া হোক তাহার গুমর ভাঙিতেই চাই।
মহেন্দ্র রাজি হইতে বাধ্য হইল। শরৎকালের নিস্তব্ধ মধ্যাহ্নে বিনোদিনী মহেন্দ্রের নির্জন শয়নগৃহে বসিয়া আশাকে কার্পেটার জুতা বুনাইতে শিখাইতেছিল। কিন্তু আশা অন্যমনস্ক হইয়া ঘন ঘন দ্বারের দিকে চাহিয়া গণনায় ভুল করিয়া বিনোদিনীর নিকট নিজের অসাধ্য অপটুত্ব প্রকাশ করিতেছিল। অবশেষে বিনোদিনী বিরক্ত হইয়া বলিল, থাক, ও তোমার দ্বারা হইবে না, আমার অনেক কাজ আছে, আমি চাই গিয়ে। আশা তখন কহিল, আরে একটু বসো না, দেখো না, আমি আবার করছি, এবার আর ভুল হইবে না। ইতিমধ্যেই নিস্তব্ধে বিনোদিনীর পশ্চাতে দ্বারের নিকট মহেন্দ্র আসিয়া দাঁড়াইল। আশা সেলাই হইতে মুখ না তুলিয়াই আস্তে আস্তে হাসিতে লাগিল। বিনোদিনী কহিল, এ কি, হাসির কথা হঠাৎ কি মনে পড়িল? আশা আর থাকিতে পারিল না, উচ্চ কণ্ঠে হাসিয়া কার্পেটকে ছাড়িয়া দিয়া বিনোদিনীর গলা চড়িয়া ধরিয়া বলিল, ঠিক বলিয়াছ ভাই, ওহো আমার দ্বারা হইবে না। প্রথম হইতে বিনোদিনী সকল কথাই বুঝিয়াছিল। আশা চাঞ্চল্য ও ভাবভঙ্গিতে তাহার নিকট কিছু গোপন ছিল না। কখন মহেন্দ্র পশ্চাতে আসিয়া দাঁড়াইয়াছে তাহাও সে বেশ বুঝিয়াছিল। নিতান্ত সরল নিরীহের মতো সে আশারই অত্যন্ত ক্ষীণ ফাঁদের ওপর ধরা দিল। মহেন্দ্র তখন আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকিয়া কহিল, হ্যাঁ, তা হাসির কারণ হইতে আমি হতভাগ্য কেন বঞ্চিত হই? বিনোদিনী চমকিয়া মাথায় কাপড় টানিয়া উঠিবার উপক্রম করিল। আশা তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, আহা, ও চোখের বালি, যাও কোথায়? মহেন্দ্র তখন হাসিয়া কহিল, আম, আপনি না হয় বসুন, আমি চাই, না হয় আপনিও বসুন, আমিও বসি। বিনোদিনী সহজ সুরেই বলিল, বেশ, কেবল আপনার অনুরোধেই বসিলাম, কিন্তু মনে মনে আমাকে অভিশাপ দিবেন না। হ্যাঁ, তবে অনেকক্ষণ জলশক্তি যেন আপনার না থাকে। বিনোদিনী কহিল, হ্যাঁ, সে অভিশাপকে আমি ভয় করি না, কেননা আপনারই অনেকক্ষণটা বেশিক্ষণ হইবে না, বোধহয় সময় উত্তীর্ণ হইয়াই আসিল। এই বলিয়া আবার সে উঠিবার চেষ্টা করিল। আশা তার হাত চাপিয়া ধরিয়া বলিল, আহা, ও চোখের বালি, মাথা খাও, আর একটু বসো। এখানেই শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।